রিকশিকা। রিক্ত টেবিলে কনুই রেখে গালে হাত দিয়ে মুখ গোমড়া করে ঋষিকার দিকে তাকিয়ে আছে, আর ঋষিকা নিজের ফোন নিয়ে ব্যস্ত, রিক্তের দিকে তাকাচ্ছেও না। এমনই হয় প্রতিবার। রিক্ত ঋষানকে নিয়ে উল্টোপাল্টা কিছু বলে দেয় আর ওদের ঝগড়া হয়ে যায়, যার পরিণামস্বরূপ ঋষিকা রাগ করে মুখ ফুলিয়ে বসে থাকে, ওর সাথে কথা বলে না। রিক্ত ঋষু বেইবি। রিক্ত ঋষিকার হাতের উপর হাত রাখতেই ঋষিকা ঝটকা মেরে নিজের হাত তুলে নেয়। রিক্ত আহত দৃষ্টিতে দেখছে ঋষিকাকে। ও বুঝতে পারছে এবারও ওকেই রাগ ভাঙাতে হবে ঋষিকার। রিক্ত দীর্ঘ শ্বাস ফেলে চেয়ার টেনে ঋষিকার আরেকটু কাছ ঘেঁষে বসল। রিক্ত আচ্ছা ফাইন, আইম সরি। নাক ফুলিয়ে। ঋষিকা তাও রিক্তর দিকে তাকাচ্ছে না। রিক্ত এবার ছো মেরে ঋষিকার ফোন নিয়ে নিল। ঋষিকা রেগে ফোন নেওয়ার চেষ্টা করতেই রিক্ত ফোন সরিয়ে নেয়। ঋষিকা, রিক্ত আমার ফোন দিন। নেওয়ার চেষ্টা করতে করতে। রিক্ত, আমিও তো একটু দেখি তুমি ফোনে কি এমন দেখছো যে নিজের সামনে বসে থাকা এত হ্যান্ডসাম আর কুল ছেলের দিকে তাকানোর ফুরসত পাচ্ছ না। রিক্তর কথা শুনে ঋষিকা না জানার ভান করে নিজের আশেপাশে তাকায়, তারপর বলে, ঋষিকা কার কথা বলছেন আপনি? আমি তো এমন কাউকেই দেখতে পারছি না এখানে। রিক্ত সিরিয়াসলি ঋষু। হা হয়ে, তোমার কথার অর্থ হচ্ছে আমি দেখতে ভালো না, তাই না? ঋষিকা, আমি এটা কখন বললাম? না জানার ভান করে, কিন্তু আপনি যদি কথা ঘুরিয়ে নিজের উপর নিয়ে নিন তাহলে দ্যাটস নট মাই ফল্ট। রিক্ত, তুমি জানো আমার জন্য কত মেয়ে পাগল? কিন্তু আমি তোমার কথা ভেবে কাউকে পাত্তা দেই না, সবার থেকে ডিস্টেন্স বজিয়ে চলি। তোমায় আমার প্রতি থ্যাঙ্কফুল হওয়া উচিত, কিন্তু তুমি উল্টো আমাকে ইনসাল্ট করছো। আরই চোখে। ঋষিকা, আমি কি বলেছি আপনাকে সবার থেকে ডিস্টেন্স বজিয়ে চলতে? রিক্ত, তাহলে কি তুমি চাও যে আমি ডিস্টেন্স বজিয়ে না চলি? ভ্রু নাচিয়ে। ঋষিকা, আমি কি সেটা বলেছি? আপনি কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন না বলে দিলাম। রেগে। রিক্ত, শুরুটা তো তুমিই করেছ। আমতা আমতা করে। ঋষিকা, ধুর, আমি কথাই বলবো না আপনার সাথে। মুখ ঘুরিয়ে। ঋষিকা মুখ ফুলিয়ে অন্য পাশ ফিরে যায়। রিক্ত হালকা হেসে উঠে বাইরে চলে যায়। ঋষিকা আর চোখে দেখে বোঝার চেষ্টা করছে রিক্ত কোথায় গেল। ঋষিকা আমাকে রেখে চলে গেল? অসহায় ফেস করে। হে আর্থ বাইকের চাবি আঙ্গুলে ঘুরাতে ঘুরাতে নিজের কেবিনে যাচ্ছে, তখনই মেহেদি, ওর কলিগ, ওর কাছে আসে হাতে কিছু নিয়ে। মেহেদি, আর্থ শোন। আর্থ হুম বল। থেমে গিয়ে। মেহেদি, এই নে, খাম এগিয়ে দিয়ে। আর্থ হিলস ক্লাবের পাস। খাম খুলে পাস দেখছে। মেহেদি, ভ্যালেন্টাইন ডে স্পেশাল পার্টি, আর এটা কাপল পাস। আর্থ কাপল পাস। ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে। মেহেদি, অবভিয়াসলি ভ্যালেন্টাইন ডে কি সিঙ্গেলদের জন্য যে সিঙ্গেল পাস হবে? হেসে। কিন্তু তোর জন্য স্পেশালি একটা সিঙ্গেল পাস বানানো উচিত ছিল, সিঙ্গেল মানুষ বলে কথা। মজা করে। আর্থ, তোর মজা নেওয়া শেষ হলে এখন গিয়ে কাজে ফোকাস কর। মেহেদি, যাচ্ছি যাচ্ছি। আর্থ স্টুপিড। সেই রেশ। কাজ শেষ হতেই ঋষান অফিস থেকে বেরিয়ে যায়।
গাড়ি স্টার্ট দিয়ে সামনে এগোতেই হঠাৎ সায়রা দৌড়ে গাড়ির সামনে চলে আসে। রিশান সাথে সাথে ব্রেক দেয়। আচমকা এমন হওয়ায় রিশান সামনের দিকে ঝুঁকে যায়, যদিও মাথায় ব্যথা লাগেনি ওর। গাড়ি সায়রার পুরো ছুঁই ছুঁই অবস্থায়। রিশান রেগে গাড়ি থেকে নেমে সায়রার দিকে তেড়ে যায়। রিশানের রাগী ফেস দেখে ভয় 4-5 কদম পিছিয়ে যায় সায়রা, তাও রেহাই হল না, কারণ রিশান মুহূর্তেই ওর বাহু ধরে টেনে গাড়ির সাথে মিশিয়ে দাঁড় করাই ওকে, তারপর ওর 2 বাহু শক্ত করে ধরে ধমকের স্বরে বলতে শুরু করে। রিশান, মাথায় ব্রেইন বলতে কিছু আছে? আর যদি থেকে থাকে তাহলে সেটার ব্যবহার করতে কবে শিখবে? এখন যদি আমি ব্রেক না করতাম তাহলে কি অবস্থা হতো, কোনো আইডিয়া আছে স্টুপিড? সায়রা রিশানের এ রূপে অভ্যস্ত না, তাই ভয় যেন গলায় শব্দ আটকে গেছে, কোনো কথা বের হচ্ছে না। রিশান একটু বেশি শক্ত করে ধরেছে সায়রাকে, তার ফলে ও ব্যথাও পাচ্ছে। অনেক চেষ্টা করে কথা বলতে সক্ষম হয় সায়রা। সায়রা, আমার হাতে ব্যথা লাগছে রিশান, ঢোক গিলে। সায়রার কথায় হুঁশ ফিরে আসলো রিশানের। সায়রার ভয়ার্ত ফেসের দিকে খেয়াল দিতেই নিমিষেই যেন ওর রাগ উধাও হয়ে গেল। রিশান সায়রাকে ছেড়ে 2 কদম পিছিয়ে দাঁড়াল। সায়রা ব্যথা জায়গায় হাত বুলাতে বুলাতে হালকা ভয়ে যে বলতে শুরু করে, সায়রা সরি, কিন্তু আমি ইচ্ছে করে করিনি। আমার গাড়িতে সমস্যা হচ্ছিল, তাই ড্রাইভার চাচা ওটাকে গ্যারেজে নিয়ে গেছে। আর আমি ভালো করে এখানকার রাস্তাও চিনি না, তাই একা যেতে ভয় করছিল, এজন্যই আপনি কি আমাকে একটু বাড়িতে পৌঁছে দিবেন প্লিজ? রিশান সায়রার কথা শুনে জোরে একটা নিঃশ্বাস ফেলে সায়রাকে ক্রস করে গাড়িতে উঠে বসে। সায়রার মুখটা নিমিষেই ফ্যাকাশে হয়ে যায়। সায়রা হার্টলেস ক্রোকোডাইল বিড়বিড় করে। রিশান ওখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন, আমার লেট হচ্ছে। সায়রাকে উদ্দেশ্য করে। রিশানের কথা শুনে সায়রা হা হয়ে যায়, পরক্ষণেই নিজেকে সামলে লাফাতে লাফাতে গাড়িতে উঠে বসে। সায়রা সিটে বসে নিজের ফোন বের করে ড্রাইভারকে একটা মেসেজ পাঠিয়ে দেয় যে গাড়ি অফিসের পার্কিং থেকে বাসায় নিয়ে যেতে ও গাড়ি দিয়ে আসবে না। মেসেজটা সেন্ড করেই মুচকি হাসে ও। রিশান গাড়ি স্টার্ট দিতে গিয়েও থেমে যায়। সায়রা, কি হলো, গাড়ি স্টার্ট দিন। রিশান, সিটবেল্ট লাগান। সায়রা, আপনার সিটবেল্ট তো লাগানোই। রিশানের দিকে তাকিয়ে বোকার মতো। রিশান, আমার না আপনার। দাঁত খিচে। সায়রা, উপস, সরি। সায়রা সিটবেল্ট লাগানোর জন্য বেল্ট টানলেও বেল্টটা জ্যাম হয়ে আছে। সায়রা চেষ্টা করছে, তাও পারছে না। রিশান বিষয়টা খেয়াল করে নিজের সিটবেল্ট খুলে সায়রার দিকে ঝুঁকে যায়, সাথে সাথে সায়রা অপ্রস্তুত হয়ে পড়ে পেছনের দিকে ঝুঁকে যায়। রিশান ওর উপরে থেকে সিটবেল্টটা বের করার চেষ্টা করছে। সায়রার হাত পা পুরো জমে গেছে, নিঃশ্বাসও যেন আসছে না, কারণ রিশান ওর একদম কাছ ঘেঁষে আছে। রিশানের কপালের সামনের বাড়তি চুলগুলো সায়রার ঘাড়ে লাগছে। সায়রার এতক্ষণ অকওয়ার্ড লাগলেও এখন যেন রিশানের থেকে ওর চোখই সরছে না। কপালের সামনের বাড়তি চুলগুলো একদম ভ্রু অবধি পড়ছে, আর রিশানের নড়ার ফলে সেগুলো দোল খাচ্ছে। সায়রার এই মুহূর্তে ইচ্ছে করছে রিশানের চুলগুলো স্পর্শ করতে। অটোমেটিক্যালি সায়রার হাত রিশানের দিকে এগিয়ে যায়, কিন্তু স্পর্শ করার আগেই রিশান বেল্ট লাগিয়ে সরে যায় আর সায়রা সোজা হয়ে বসে পড়ে। রিশান গাড়ি স্টার্ট দেয়। রিশান সায়রার দিকে না তাকিয়েই ড্রাইভ করছে, আর সায়রা জানালার বাইরে তাকিয়ে আছে, অবশ্যই একটু পরপর আর চোখে দেখছে ও রিশানকে। বাড়ির সামনে আসতেই গাড়ি থামায় রিশান। সায়রা গাড়ি থেকে নেমে যায় নিশ্চুপভাবে। সায়রা থ্যাংক ইউ বলতে নিলেই রিশান গাড়ি স্টার্ট দিয়ে দেয়। সায়রাকে কিছু বলার সুযোগ না দিয়েই রিশান চলে যায়। সায়রা ফিলিংলেস। হে আর্থ বাইক নিয়ে হায়াতির কলেজের বাইরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।
কলেজের আশেপাশে সবার নজরই আর্থের দিকে, কিন্তু আর্থের সেদিকে খেয়াল নেই, ও ফোনে গেম খেলতে ব্যস্ত। আর্মি স্টাইল শার্ট, স্কিনি জিন্স, চোখে ইয়ালো সানগ্লাস, পুরো সিবিআই লুক। হায়াতি ওর ফ্রেন্ড আনিতা আর বাকিদের সাথে কথা বলতে বলতে বের হচ্ছে। হঠাৎ সামনের দিকে চোখ পড়তেই হায়াতি থমকে যায় আর্থকে দেখে। সাথে সাথে আনিতার পেছনে লুকিয়ে পড়েও। আনিতা, কিরে, কি হলো? হায়াতি অ্যানাকন্ডা সামনে দাঁড়িয়ে, যদি ধরে ফেলে কাঁচা গিলে খাবে, ঢোক ও গিলবে না। ধীরে ধীরে। আনিতা, কি সব হাবিজাবি বলছিস? আর সামনের দিকে তাকিয়ে কথা বন্ধ হয়ে যায় আনিতার আর্থকে দেখে। আর্থ রায়জাদা অবাক প্লাস হা হয়ে, আমার ক্রাশ, বিশ্বাস হচ্ছে না ও এখানে। বেবি চিমটি দে না একটা। হায়াতি আনিতার কথায় রেগে জোরে চিমকি কেটে দেয় ওর হাতে। আনিতা, আহ, এত জোরে দিতে বলেছি শয়তান মেয়ে। রেগে হায়াতি আনিতার হাত ধরে ওকে আড়ালে নিয়ে যায় যেন আর্থকে না দেখতে পারে। আনিতা, কি করছিস? লুকাচ্ছিস কেন? হায়াতি, আগে বল, তুই ওকে কিভাবে চিনিস? আনিতা কাকে? হায়াতি, আর্থ রায়জাদাকে। আনিতা, নিউজে দেখেছি। লজ্জা লজ্জা ভাব নিয়ে। হায়াতি, সিরিয়াসলি? ঋষিকা ঋষিকা, স্টুপিড গাধা, ইডিওট, আমাকে রেখেই চলে গেছে। আমি আর কখনোই কথা বলবো না ওনার সাথে। নেভার এভার এভারর কফির মগ নাড়াচ্ছে আর রাগে বিড়বিড় করছে ঋষিকা। হঠাৎ ওর সামনে বড় একটা গোলাপের বুকি রেখে দিল কেউ। ঋষিকা মাথা তুলে তাকাতেই দেখে রিক্ত ঠোঁটে টেডি স্মাইল নিয়ে দাঁড়িয়ে আছে। রিক্ত, স্টুপিড গাধা, ইডিয়ট যাই হই না কেন, কিন্তু তোমাকে একা রেখে যাওয়ার মতো বোকা আমি না। ঋষিকার পাশে বসে রিক্তর কথা শুনে হেসে দেয় ঋষিকা। রিক্ত ঋষিকার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দেয়। হে আত আনিতা, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ও এখানে কার জন্য অপেক্ষা করছে। ওহ নো, ওর গার্লফ্রেন্ড না তো? অবাক হয়ে হায়াতি, গার্লফ্রেন্ড? পাগল তুই? রেগে আনিতা, তুই এভাবে রিয়েক্ট করছিস কেন? মনে হচ্ছে যেন আমি তোকে বলেছি। হায়াতি, আমাকে বলবি কেন? হোচ কে? আমি তো এজন্য বললাম কারণ কার মাথা নষ্ট হয়েছে যে ওর গার্লফ্রেন্ড হতে যাবে। হয়তো এমনিতেই দাঁড়িয়ে আছে। আনিতা, যাই হোক, আমি যাচ্ছি ওর সাথে কথা বলতে। আনিতা যেতে নিলেই হায়াতি ওর হাত ধরে আটকে নেয়। হায়াতি, চুপচাপ দাঁড়িয়ে থাক, কোনো প্রয়োজন নেই যাওয়ার। আনিতা, কিন্তু কেন? হায়াতি, কারণ আমি বলছি তাই। আনিতা, আমি তোর কথা শুনতে বাধ্য নই, আমি তো যাবি। হায়াতি, না তুই যাবি আর না আমি। কোথায় যাবে না মিস হাতি? পেছনে থেকে হায়াতি ওর খারুসের কাছে। খারুসটা কে? হায়াতি, আরে হই আর্থ। পেছনে ঘুরতেই চুপ হয়ে গেল কারণ স্বয়ং আর্থ দাঁড়িয়ে আছে। আর্থ, আমি খারুস? আমি তো জানতামই না যে মানুষ আমার বিষয়ে এমনও ভাবে। শান্ত কণ্ঠে আনিতা, আমি ভাবি না, ও ভাবে। তড়িঘড়ি করে আর্থ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় আনিতার দিকে। আনিতা, ও সরি, আমি আগে নিজেকে পরিচিত করি। মাই সেলফ আনিতা, অনার্স সেকেন্ড ইয়ার। আর্থ, নাইস টু মিট ইউ। আমার কিছু কথা আছে তোমার সাথে। হায়াতিকে উদ্দেশ্য করে। হায়াতি, কি কথা? তাড়াতাড়ি বলেন, আমার দেরি হচ্ছে, বাসায় যাব। আর্থ, এই নাও। পাস এগিয়ে দিয়ে হায়াতি, হিলস ক্লাবের পাস? অবাক হয়ে, আমার জন্য? আর্থ, নিজেকে এত ইম্পর্টেন্স দিও না মিস হাতি। এটা তোমার জন্য নয়, শায়রার জন্য। ওকে রাতে পার্টিতে আনা তোমার দায়িত্ব। হায়াতি, শায়রার জন্য? কপাল কুঁচকে, ওর জন্য হলে ওকেই দাও, আমাকে কেন দিচ্ছ?
আর্থ কারণ আছে তোমাকে বলা যাবে না। যা বলছি সেটা করো। হায়াতি পারবো না। মুখের উপর না করে দিল। আর্থকে ফাইন তাহলে আমি আর্থ হাতকড়া বের করে হায়াতির সামনে ঘুরাতেই হায়াতির চোখ বড় বড় হয়ে যায়। হায়াতি পারবো পারবো 100 বার পারবো ডোন্ট ওয়ারি। মুখে মিথ্যা হাসি টেনে। আর্থ গুড গার্ল। আচ্ছা আমি যাচ্ছি, সি ইউ টুনাইট। আর্থর বাইকে উঠে চলে গেল। হায়াতি রাগে ক্ষোভে ফুঁসছে। আনিতা তুই মিথ্যা বললি কেন যে তুই ওকে চিনিস না? রাগ দেখিয়ে। হায়াতি চুপ থাকবি তুই? আনিতা আচ্ছা ঠিক আছে কিন্তু শোন না আমাকে নিয়ে যাস তোদের সাথে। হায়াতি চোখ গরম করে তাকায় আনিতার দিকে আর ও চুপসে যায়। আনিতা ওকে ফাইন আমাকে নেয়া লাগবে না। বাসায়। ঋষিকাকে বাড়ি পৌঁছে দিয়ে রিক্ত চলে যায় বাসায়। ঋষু। ঋষিকা গুনগুন করে গান গাইতে গাইতে নিজের রুমে যাচ্ছিল তখনই ঋষানের ডাক শুনে থেমে যায়। ঋষিকা ভাইয়া। পেছনে ফিরে, তুমি আজকে এত তাড়াতাড়ি বাসায়? ঋষান হুম কাজ নেই তাই চলে এলাম। তুমি বলো, সারাদিন কোথায় ছিলে? ঋষিকা আমি আমার ফ্রেন্ডদের সাথে ছিলাম। ঋষান গার্ডদের ফাঁকি দিয়ে তুমি তোমার ফ্রেন্ডদের সাথে গিয়েছিলে? ঋষিকা হ্যাঁ ভাইয়া। ভাইয়া সব জায়গায় গার্ডদের নিয়ে গেলে আমার অনেক অকওয়ার্ড লাগে। গার্ডরা আশেপাশে থাকলে আমার কলেজের অনেকগুলো স্টুডেন্ট আছে যারা নানা কমেন্ট করে, ইভেন এটাও বলে যে আমার আম্মি আব্বি আমাকে ট্রাস্ট করে না তাই গার্ডদের পাঠায় আমার সাথে। ইমোশনাল ভাবে। ঋষানকে বলে শুধু নামটুকু বল আমায়। রেগে। ঋষিকা হ্যাঁ তোমাকে বলবো আর তুমি গিয়ে ওদেরকে পিটাও। প্রয়োজন নেই। তুমি ব্যাস আমার সাথে কোনো গার্ড দিও না প্লিজ। আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো। ঋষান আর ইউ সিউর? ঋষিকা 100%। ঋষিকা ওকেই, কালকে থেকে তুমি একা যাবে। খুশি? ঋষিকা অনেক কক। থ্যাংক ইউ ভাইয়া। ইউ আর দ্য বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড, আই লাভ ইউ। ঋষানকে জড়িয়ে ধরে। ঋষান ইউ আর দ্য বেস্ট সিস্টার ইন দ্য ওয়ার্ল্ড। ঋষিকার মাথায় চুমু দিয়ে। ঋষিকা আইম সরি ভাইয়া আমি মিথ্যা বলেছে তোমায়। মনে মনে। রাত 10টা। ঋষান বারান্দায় বসে অফিসের কিছু কাজ করছে তখনই আর্থ আসে। আর্থ ব্রো। ঋষান হুম বল। কাজে মনোযোগ দিয়ে। আর্থ ব্রো তোকে আমার সাথে যেতে হবে। ঋষান কোথায়? আর্থ হিলস ক্লাব। এই দেখ ভ্যালেন্টাইন পাস। কিন্তু এটা কাপল পাস আর তুই তো জানিস আমি পিওর সিঙ্গেল। যদি একা যাই তাহলে একটা পাস ওয়েস্ট হবে আর আমি অপচয় পছন্দ করি না ইউ নো। ঋষান কাজ আছে আমার। তাছাড়া আমি তোর গার্লফ্রেন্ড না যে তোর সাথে ভ্যালেন্টাইন পার্টিতে যাব, অন্য কাউকে নিয়ে যা। আর্থ তুই আমার গার্লফ্রেন্ড কেন হবি? তুই তো আমার গার্লফ্রেন্ডের থেকেও বেশি আমার একমাত্র ভাই, তাও বড়। এখন ভাব কম খা আর গিয়ে রেডি হট তাড়াতাড়ি। ঋষান আর্থ তুই। আর্থ কোনো কথা শুনব না আমি, উঠো তুই। আর্থ ঋষানকে এক প্রকার টেনে তুলে রুমে নিয়ে যায়। হেলস ক্লাব। ক্লাবের নিরিবিলি জায়গায় বসে আছে সায়রা আর হায়াতি। হায়াতি সাদা রঙের অফ শোল্ডার গাউন পরেছে আর সায়রা সাদা রঙের হাফ স্লিভ গাউন। সায়রা সবাই নিজেদের বয়ফ্রেন্ডকে নিয়ে আসে ভ্যালেন্টাইন পার্টিতে আর তুই আমাকে নিয়ে এসেছিস, হাও ফানি। হায়াতি এখানে ফানির কি হলো আপি? ভালোবাসা দিবস শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য না, সবার জন্যই হয়। সায়রা আচ্ছা বুঝলাম কিন্তু তুই এই পাস পেলি কোথা থেকে? হায়াতি অবশ্যই রাস্তা থেকে তো আর কুড়িয়ে পাইনি, আমার এক ফ্রেন্ড দিয়েছে। সায়রা ওহ। এইদিকে।
আর্থ নিজের বাইক থেকে আর রিশান ওর গাড়ি থেকে নেমে আসে। হোয়াইট আর পিঙ্ক কম্বিনেশনের স্যুট পরেছে রিশান আর হোয়াইট জ্যাকেট স্কিনি জিন্স পরেছে আর্থ। দেখতেই বোঝা যায় দুজনের চয়েজ দূর দূরান্তেও মিলে না একে অপরের সাথে। রিশান আগেই বলে রাখছি বেশি সময় থাকব না আমি। আর্থ তুই যে এসেছিস সেটাই অনেক, চল ভিতরে যাই। আর্থ আর রিশান ভিতরে চলে যায়। চারদিকে হইচই, সবাই নিজেদের মাঝে ব্যস্ত। আর্থ আর রিশান প্রবেশ করতেই আর্থের কলিগরা এগিয়ে আসে ওদের সাথে কথা বলতে। রিকশিকা রায়জাদা মেনশনের চারদিকে গার্ড। বাসার বাইরে কিছুটা দূরেই রিক্তর গাড়ি দাঁড় করা। অনেক কষ্টে সবার চোখকে ফাঁকি দিয়ে দেয়াল টপকে ভিতরে প্রবেশ করেছে ও। কিন্তু সমস্যা হচ্ছে উপরে উঠবে কিভাবে। ঋষিকার রুম উপরের ফ্লোরে আর মেইন ডোর দিয়ে তো আর প্রবেশ করা সম্ভব না যদি কেউ দেখে ফেলে। রিক্ত বাগানের দিকে গিয়ে উপরে উঠার পথ খুঁজছে। হঠাৎ ও একটা পাইপ দেখতে পায় যেটা রিশানের রুমের পাশ দিয়ে উঠেছে। রিক্ত পথ তো পেলাম, কিন্তু সেটা বাঘের গুহার। গড! অসহায় ফেস করে, ওয়েট, রিশান তো আর্থের সাথে বাইরে গিয়েছে, তার মানে তো ওর রুম ফাঁকা। এক কাজ করি, ওর রুম থেকে উঠে ঋষিকার রুমে যাব। রিক্ত দীর্ঘ শ্বাস ফেলে পাইপ বেয়ে উপরে উঠতে শুরু করে। কয়েক মিনিটেই বিনা বাধায় বারান্দায় উঠে যায় ও। বারান্দা থেকে রুমে উকি দিয়ে দেখে রিক্ত কেউ আছে কিনা। রিক্ত থ্যাঙ্ক গড কেউ নেই। থাকলেই কি আমি কি ভয় পাই নাকি ভাব নিয়ে। রিক্ত নিজের হিরো অ্যাটিটিউড ভাব নিয়ে রুমে প্রবেশ করে। আগে ঘুরে ঘুরে রুমটা দেখে ও। বেড সাইডের দেয়ালে বড় একটা ফ্রেমে ফ্যামিলি ফটো টানানো। রিক্ত খুব শীঘ্রই এই ফ্যামিলি ফটোতে আমিও অ্যাড হব। হেসে হঠাৎ একটা অদ্ভুত ফিল হয় রিক্তর। হাঁচি আসছে, নাকও লাল হয়ে যাচ্ছে। 2-3 বার হাঁচি দিয়েও ফেলেছে ও এই মুহূর্তে। রিক্ত হঠাৎ হাঁচু, এমন হাঁচু হাঁচি আসছে কেন? রুমাল দিয়ে মুখ ঢেকে আছে, তাও হাঁচি শেষ হচ্ছে না। সোফার দিকে চোখ যেতেই আতকে উঠে রিক্ত এক লাফে 6-7 কদম পিছিয়ে যায় ও। রিক্ত টাফি অসহায় ভাবে। রিক্তর অ্যালার্জি কুকুরে। কুকুর যেখানে থাকে রিক্ত সেখানে স্বপ্নেও থাকে না। ছোট থেকেই এই সমস্যা ওর। কুকুরের গায়ের লোম আশেপাশে থাকলে ওর হাঁচি শুরু হয়ে যায়। আর এখানে তো আস্ত টাফি শুয়ে আছে। রিক্ত টাফি বেবি, এত বড় বাড়িতে এই একটা রুমই কি ছিল ঘুমানোর হাঁচুর জন্য? আহত কণ্ঠে রিশানের রুম থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় ঋষিকা, তাই দেখার জন্য রুমে চলে আসে ও। রুমের দরজা খুলতেই রিক্তকে দেখে অবাক ও। ঋষিকা, রিক্ত আপনি? অবাক হয়ে রিক্ত হাঁচু হ্যাঁ। ঋষিকা তাড়াতাড়ি রুমের দরজা বন্ধ করে রিক্তর কাছে যায়। রিক্ত রিশু হাঁচু। ঋষিকা আস্তে, কেউ এসে পড়বে। আর আপনি এখানে এই সময় কেন এসেছেন? রিক্ত কথা বলতে পারছে না। ঋষিকার চোখ যায় সোফায় শুয়ে থাকা টাফির দিকে। এতক্ষণে বিষয়টা ক্লিয়ার হয় ওর কাছে। ঋষিকা নিজের হাসি থামাতে না পেরে হেসেই দেয়। ঋষিকা, এত বড় বড় গুন্ডারা যাকে হাতের নাগালেও পায় না, এতটুকু পাপ্পি, তার অবস্থা খারাপ করে দিয়েছে আল্লাহ। হাসতে হাসতে রিক্ত ঋষিকার বেডে বসে চুল মুছছে আর নাক টানছে। ফর্সা মুখ পুরো গোলাপি হয়ে গেছে ওর। ঋষিকার রুমে এসে শাওয়ার নিয়ে আর্থের ট্রাউজার আর টি শার্ট পরে নিয়েছে রিক্ত। ঋষিকা কিছুটা দূরে কর্নারে দাঁড়িয়ে দেখছে রিক্তকে। রিক্তর লাল হয়ে যাওয়া নাকের দিকে চোখ পড়তেই হেসে দেয় ও।
ঋষিকা অসুস্থ অবস্থাতেও কাউকে এত সুন্দর লাগতে পারে রিক্তকে না দেখলে বুঝতেই পারতাম না। মনে মনে ব্লাশিং হয়ে, এভাবে কেউ চুল মুছে? দিন আমার কাছে। ঋষিকা রিক্তর হাত থেকে তোয়ালে নিয়ে ওর পিছনে গিয়ে চুল মুছে দিতে শুরু করে। রিক্ত যদি আগে জানতাম অসুস্থ হওয়ার এত সুবিধা তাহলে অনেক আগেই অসুস্থ হয়ে যেতাম। হেসে ঋষিকা তাহলে গিয়ে টাফিকে আবার এ রুমে নিয়ে আসি? মজা করে। টাফির নাম শুনে যেন রিক্ত 440 ভোল্টের শক খেয়েছে এমন রিয়েকশন দেয়। রিক্ত না টাফি কেন? ওকে আনতে হবে না রিশু, আমি তো মজা করছিলাম। ঋষিকা হেসে। রিক্ত আর কোনো কথা না বলে চোখ বন্ধ করে মুহূর্তটাকে অনুভব করছে। হেলস ক্লাব। রিশান আর আর্থদের টেবিল সিটে বসে আছে। রিশান ফোন নিয়ে ব্যস্ত আর আর্থ আশেপাশে হায়াতি আর সায়রাকে খুঁজতে ব্যস্ত। আর্থেই হাতি কি সায়রাকে নিয়ে আসেনি এখনো? যদি না আসে আইসোয়ার কালকে সত্যিই ওকে লকাবে ঢুকাবো আমি। মনে মনে। হঠাৎ কিছু দূরে চোখ যেতেই ওদের দেখতে পায় আর্থ না যতটা ইউজলেস ভেবেছিলাম ততটাও না। রিশান কিছু বললি? আর্থাব হ্যাঁ, বলছি যে আমি গিয়ে ড্রিঙ্ক নিয়ে আসি, তুই বসো এখানে। আসছি। তাড়াতাড়ি উঠে গিয়ে। রিশান ওর আবার কি হলো? আর্থ সোজা সায়রা আর হায়াতির সামনে এসে দাঁড়ায়। আর্থ হোয়াট আ কোইন্সিডেন্স, তোমরা এখানে? ওদের সামনে দাঁড়িয়ে। শায়ের হ্যাঁ। হায়াতি কোইন্সিডেন্স? আর্থের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে। আর্থ হায়াতির দিকে চোখ গরম করে তাকিয়ে ওকে সাইড করে সায়রার পাশে চলে যায়। আর্থ যদি জানতাম যে তোমরাও আসবে তাহলে আমি নিজেই তোমাদের পিক করতাম। হায়াতি কত বড় ড্রামাবাজ। মনে মনে। সায়রা আসলে আমার আসার কোনো প্ল্যান ছিল না, হায়াতি জেদ করছিল তাই। আর্থ হাতির মাথায় ও তাহলে বুদ্ধি আছে দেখা যায়। হায়াতি আমার নাম হায়াতি, আরেকবার হাতি বললে তোমার খবর আছে বলে দিলাম। রেগে। আর্থ কয়টার খবর? হায়াতি তুমি আঙুল তুলে। আর্থরিস্ট ভাইও এসেছে আজকে। অনেক কষ্টে মানিয়ে এনেছি। হায়াতির কথা কাটিয়ে। সায়রা রিশানও এসেছে? আর্থ উইয়ে দেখিয়ে দিয়ে। সায়রা সাইডে তাকাতেই দেখে রিশান একা বসে আছে। সায়রা মিস্টার ক্রোকোডাইলও এসেছে, গুড। মনে মনে। আর্থ তোমরা যাও, আমি ড্রিঙ্ক নিয়ে আসছি। হায়াতি সায়রার সাথে যেতে নিলেই আর্থর হাত ধরে আটকিয়ে নেয়। আর্থ তুমি কোথায় যাচ্ছ? ওদের একা থাকতে দাও, তুমি আমার সাথে আসো। হায়াতি কিন্তু কেন? আর্থ তুমি এত প্রশ্ন করছো কেন, চলো তো। আর্থ হায়াতির হাত ধরে টেনে নিয়ে চলে যায়। সায়রা টিপ টিপ পায়ে রিশানের সামনে গিয়ে দাঁড়ায়। সামনে কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকায় রিশান। সামনে সায়রাকে দেখে কিছুটা অবাক হয় ও। রিশান তুমি এখানে? অবাক হয়ে। সায়রা কেন আসতে পারি না? রিশানের পাশে বসে। রিশান অবশ্যই আসতে পারো। সায়রা বাই দা ওয়ে, আপনি একা বসে আছেন কেন? না মানে কোনো গার্লফ্রেন্ড? রিশান আমার কারো প্রয়োজন নেই। সায়রাকে থামিয়ে। সায়রা তার মানে রাস্তা ক্লিয়ার, কোনো কাটা পাথর নেই। বিড়বিড় করে। রিশান কিছু বললে? সায়রা না তো কিছু না। এইদিকে। হায়াতি আরে হাত ছাড়েন আমার, ঝাড়ি দিয়ে আর্থের থেকে হাত ছাড়িয়ে। আর্থ যেভাবে রিয়েক্ট করছো যেন আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি, আজব।
হায়াতি আর আপনি যেভাবে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন মনে হচ্ছে আমি কোনো আসামি। আজব তো। মুখ ঘুরিয়ে। আর্থ অবভিয়াসলি তুমি আসামি। বাই দ্য ওয়ে নিজের ক্রাইম কি ভুলে গেছো মিস হাতি? যদি ভুলে যাও তাহলে আমি মনে করিয়ে দিতে পারি। হায়াতি না প্রয়োজন নেই। আপনি আমাকে কেন এখানে আসতে বলেছেন সেটা বলেন। আর্থ হ্যালো মিস হাতি নিজেকে এত ইম্পর্টেন্স দেওয়া দরকার নেই কারণ আমি তোমাকে সায়রার জন্য আসতে বলেছিলাম ওকে। তুমি না আসলে অবশ্যই সায়রাও আসতো না। আর রিশ ভাই আর সায়রাকে ক্লোজ আনার আজকে অনেক সুন্দর একটা ওকেশন যা আমি মিস করতে চাইনি। হায়াতি আপনি কি পুলিশের চাকরি ছেড়ে ম্যাচ মেকারের চাকরি নিয়ে নিয়েছেন নাকি? আর্থ আমি আমার ভাইয়ের জন্য ম্যাচ মেকার হতেও রাজি। তোমার মতো না সেলফ অবজেস্ট। বিড়বিড় করে। হায়াতি কি বললেন আমায়? রেগে। আর্থ এক কথা দুইবার রিপিট করে না। ভাব নিয়ে। হায়াতি কিছু বলার জন্য মুখ খোলার টাগেই আর্থ নিজের পকেট থেকে একটা ক্যান্ডি বের করে হায়াতির মুখে ভরে দেয়। আচমকা মুখে চকলেট দেওয়ায় চুপ করে যায় হায়াতি। আর্থ ক্যান্ডি খাও আমার মগজ না। হায়াতি কি বলবে ভেবে পাচ্ছে না। আর্থ আরেকটা ক্যান্ডি নিজের মুখে দিয়ে টেবিল থেকে চারজনের জন্য জুস নিয়ে হাঁটা ধরে আর ওর পেছনে হায়াতি। হায়াতি ক্যান্ডিটা আসলেই অনেক টেস্টি, পাইনাপেল ফ্লেভার, মনে মনে। আপনি এত বড় হয়ে গেছেন তাও এখনো ক্যান্ডি খান? কিছুটা অবাক ভঙ্গিতে। আর্থ ক্যান্ডি খাওয়ার জন্য বয়স লাগে নাকি? স্টুপিড প্রশ্ন বিড়বিড় করে। আর্থদের টেবিলের সামনে এসে দেখে সায়রা আর রিশান দুজনেই সাইলেন্ট হয়ে বসে আছে। আর্থ জুস। আর্থ সায়রা আর রিশানকে জুস দিয়ে ওদের পাশে বসে পড়ল। অন্ধকারের মধ্যে টিপ টিপ পায়ে নিচে নেমে কিচেনে যাচ্ছে ঋষিকা। রিক্তর নাকি খিদে পেয়েছে তাই লুকিয়ে ফ্রিজ থেকে খাবার আনতে যাচ্ছে ও। ঋষিকা কি দিন আসল আমার, নিজের বাড়িতেই চোরের মতো লুকিয়ে খাবার চুরি করতে হচ্ছে। বিড়বিড় করে। বিড়বিড় করতে করতে ধীর পায়ে গিয়ে ফ্রিজ খুলল ঋষিকা। ফ্রিজ খুলতেই চমকে যায় ও। ফ্রিজে পিৎজা রাখা। নিশ্চয়ই আর্থ এনে রেখেছে ওর জন্য। ঋষিকা আর্থ ভাইয়া বেস্ট। পিৎজা বের করে ধীরে দরজা লাগিয়ে দিল ফ্রিজের। তারপর ধীর পায়ে আবারও নিজের রুমের দিকে পা বাড়ায় ও। ঋষিকার রুমে ঘুরে ঘুরে দেখছে রিক্ত। রিশানের রুমের মতো এই রুমেও ওদের তিন ভাই বোনের বড় ছবির ফ্রেম। রিক্তর হিংসে হচ্ছে আজ রিশান আর আর্থের উপর। রিক্তর ছবিটা অনেক সুন্দর কিন্তু একটা জিনিস মিসিং আছে। ঋষিকা কি জিনিস? রুমে ঢুকতে ঢুকতে। রিক্ত তোমার একমাত্র হবু বর রিক্ত মেহরাব। কিন্তু নো টেনশন আমাদের বিয়ের পর আমিও এই ফ্রেমে অ্যাড হয়ে যাব। ঋষিকা হবু বর। কিন্তু আমি কবে বললাম যে আমি তোমায় বিয়ে করব? না জানার ভান করে। রিক্ত বলা লাগবে না আমি তোমার মনের কথা ফিল করতে পারি। বুকে হাত রেখে। হঠাৎ রিক্তর চোখ যায় ঋষিকার হাতের পিৎজা বক্সে। রিক্ত ওয়াও পিৎজা। থ্যাংক ইউ ঋষু বেবি। ঋষিকার হাত থেকে নিয়ে বেডে বসে পড়ল রিক্ত। ঋষিকা তাড়াতাড়ি খেয়ে বিদায় হও। রিক্ত বিদায় কেন হব? আজকে তো আমি এখানে তোমার সাথে থাকার প্ল্যান করেছি। খেতে খেতে। ঋষিকা কি? তুমি? রিক্ত ঋষিকাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে বসিয়ে দেয়, তারপর ওর মুখে পিৎজা ভরে ওকে চুপ করিয়ে দেয়। ক্লাবে। ক্লাবের এক কোনো টেবিলে বসে আছে ওরা। কিন্তু বাকি বেশিরভাগ মানুষই ফ্লোরে নিজেদের কাপলদের সাথে ডান্স করছে। আর্থ, সায়রা আর হায়াতি সবার নাচ উপভোগ করলেও রিশানের কাছে বিরক্তিকর লাগছে। রিশান আশেপাশে তাকাতেই দেখে বার সাইডের একটা ছেলে ওদের টেবিলের দিকেই তাকিয়ে আছে। রিশান বুঝতে পারে যে ছেলেটা সায়রার দিকে তাকিয়ে আছে।
রিশান লেট হচ্ছে, আর্থ বাসায় যেতে হবে। দাঁড়িয়ে। হঠাৎ রিশানের দাঁড়িয়ে যাওয়ায় আর্থসহ সবাই চমকে যায়। আর্থ এত তাড়াতাড়ি? আর একটু থাকি না ব্রো। রিশান কালকে অফিস আছে, তাছাড়া আমি তোকে আগে থেকেই বলে রেখেছিলাম যে বেশি লেট করব না। আর্থ অফিস তো সবসময়ই থাকে, তোর অ্যাটলিস্ট আজকে তো একটু ব্রেক নে। তাছাড়া সায়রা প্রথমবারের মতো এখানে এসেছে, ওকে একটু এনজয় তো করতে দে। কি বলো সায়রা? সায়রা হ্যাঁ, আরেকটু থাকি। রিশান তাহলে তুমি থাক, আমার সমস্যা নেই, কিন্তু মনে থাকে যেন কালকের প্রেজেন্টেশনে যদি লেট হও তখন চোখ রাঙিয়ে। রিশানকে এই প্রথম এমন রাগী ভয়ে যে কথা বলতে শুনছে সায়রা, তার উপর আবার ওর চোখ রাঙানো দেখে নিজেই ভয় হোঁচকিয়ে যায় ও। সায়রা, না না, বাসায় যাব। দাঁড়িয়ে। হায়াতি, আমারও ঘুম পাচ্ছে। হামি দিয়ে। আর্থ হায়াতির দিকে চোখ গরম তাকাতেই হায়াতি মুখ ভেঙচি কেটে দেয়। আর্থের মুখ হা হয়ে গেছে। মেয়েটা ওকে ভয় পাওয়ার বদলে ওকে ভেঙচি কাটছে। আর্থকে এখনো বসে থাকতে দেখে রিশান ওর উদ্দেশ্যে বলে, রিশান, তোকে কি আলাদাভাবে ইনভিটেশন কার্ড পাঠাতে হবে? আর্থ, প্রয়োজন নেই, তোমরা আগে যাও, আমি বিল দিয়ে আসছি। মুখ গোমরা করে। রিশান, বিল আমি দিয়ে আসছি। আর্থ, হুম। আর্থ সায়রা আর হায়াতিকে নিয়ে বেরিয়ে যায়। রিশান হাতে একটা ওয়াইনের গ্লাস নিয়ে ছেলেটার পাশে গিয়ে দাঁড়ায়। ছেলেটার খেয়াল অন্যদিকে। হঠাৎ রিশান ওর গ্লাসের পুরোটা ওয়াইন ছেলেটার উপর ফেলে দেয়। আচমকা এমন হওয়ায় চমকে দাঁড়িয়ে যায় ছেলেটা। ছেলেটা পাগল নাকি? রিশান, আসলে আমার নজর অন্যদিকে ছিল, তাই খেয়াল করিনি। নজর সামলে না রাখলে এমনই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, ডোন্ট মাইন্ড। ছেলেটা কনফিউজড হয়ে তাকিয়ে আছে রিশানের দিকে। রিশান আর কিছু না বলে চলে গেল। ছেলেটা রিশানের যাওয়ার দিকে তাকিয়ে রেগে বলতে শুরু করে, ছেলেটা পাগল নাকি? দোষ করেও সরি না বলে চলে গেল। রিশান বাইরে আসতেই দেখে আর্থ, সায়রা আর হায়াতি দাঁড়িয়ে আছে। আর্থ, ব্রো, তুই কি ডিসকাউন্টের জন্য ঝগড়া করছিলি যে দেরি হলো? আর্থের কথা শুনে সায়রা ঠিক করে হেসে দিল। রিশান সায়রার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়, তারপর আর্থকে বলে, রিশান, তোর থেকেই শিখেছি। মনে আছে ছোটবেলায় যখন দোকান থেকে চকলেট কিনতি, একটার সাথে আরেকটা ফ্রি না দিল সেখানেই বসে কান্না শুরু করতি? হায়াতি, একটার সাথে কি আবার আরেকটা চকলেট ফ্রি দেয় নাকি? আর্থ চোখ বড় বড় করে আছে, যেন এখনই ওর চোখ দুটো বের হয়ে যাবে। আর্থ, ভাই কিসব বলছিস? রিশান, তারপর ওই ফ্রি চকলেটের টাকা আমাকে দিতে হতো। রিশানের কথা শুনে হায়াতি আর সায়রা মিট চেপে হাসছে। আর্থ, হয়েছে তোর? আর কিছু বলিস না প্লিজ। রিশান কিছু বলল না, শুধু মুচকি হাসল। রিশান, তোমরা যেতে পারবে নাকি আর্থ দিয়ে আসবে? সায়রা, না, যেতে পারব। কালকে দেখা হবে, আসি। আর্থ, গুড নাইট সায়রা। গুড নাইট মিস হাতি। হায়াতি, হায়াতি, রেগে। সায়রা আর হায়াতি ওদের গাড়িতে উঠে চলে গেল। আর্থ, ভাই, ঠিক করলি না কাজটা? বাইকে উঠতে উঠতে, আমারও দিন আসবে। রিশান, দিন সবারই আসে, কিন্তু সবাই তা কাজে লাগাতে পারে না, লিটল ব্রাদার। চোখ মেরে। ঋষিকা, তাড়াতাড়ি খেয়ে বাসায় যান, ভাইয়া যে কোনো সময় চলে আসবে। চিন্তিত হয়ে। রিক্ত, উফ রিশু, একটু শান্তিতে খেতেও কি দিবে না? তোমার ভাই আজকে এত তাড়াতাড়ি ফিরবে না, ডোন্ট ওয়ারি। ঋষিকা, আপনি এত সিউর কিভাবে? রিক্ত, সিউর না, তবে আন্দাজ করে বললাম। ঋষিকা, আমার ভাইয়েরা আপনার মতো না যে রাতবিরেতে বাড়ির বাইরে ঘোরাফেরা করবে। হঠাৎ গাড়ির আওয়াজ শুনতে পায় ওরা। ঋষিকা ঘাবড়ে জানালার বাইরে তাকাতেই দেখে রিশানের গাড়ি ঢুকছে গেট দিয়ে। ঋষিকার ভয়ে চোখ বড় বড় হয়ে গেছে।
ঋষিকা এখন কি হবে? রিক্ত উঠে ঋষিকার পাশে এসে দাঁড়ায়, তারপর ভাবলেশহীনভাবে বলে, রিক্ত কি আর হবে? তোমার ভাই তোমাকে আর আমাকে রুমে একা দেখে প্রথম রেগে যাবে, তারপর আমাদের মেনে নিয়ে বিয়ে করিয়ে দিবে, অ্যান্ড দেন হ্যাপি এন্ডিং। খুশি হয়ে ঋষিকা হা। আপনি আমার ভাইকে এখনো ভালো করে চিনতেই পারেননি। ঋষ ভাই আপনাকে আমার রুমে দেখলে কোনো কৈফিয়ত ছাড়াই ডাইরেক্ট গুলি করে দিবে, অ্যান্ড দেন এন্ডিং, কিন্তু ওটা হয়তো আপনার জন্য হ্যাপি হবে না। রিক্ত মাফিয়া ফ্যামিলি বলে কথা, বিড়বিড় করে। ঋষিকা বিড়বিড় করে, কি বলছেন? রিক্ত কই কিছু না তো। ঋষিকা হয়েছে, এখন কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি যান। রিক্তকে এক প্রকার ঠেলে। রিক্ত চলে যাব মানে? আমি কোথাও যাচ্ছি না। বিছানায় বসে রিক্তর কথায় ঋষিকা শকট হয়ে তাকায় ওর দিকে। ঋষিকা যাবেন না মানে? অবাক হয়ে রিক্ত এত কষ্ট করে এতগুলো গার্ডের চোখ ফাঁকি দিয়ে পাইপ বেয়ে নিজের জীবন বাজি রেখে মেহনত করে শুধু তোমার সাথে দেখা করতে এসেছি, তার তুমি আমাকে এভাবেই তাড়িয়ে দিচ্ছ, এটা কেমন বিচার ঋষু? ঋষিকা আমি কি বলেছিলাম আসতে? রাগ দেখিয়ে রিক্ত ওসব আমি জানি না। নিজের মেহনতের রিওয়ার্ড না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। ঋষিকা আপনি কিন্তু এবার আমাকে রাগিয়ে দিচ্ছেন। রিক্ত ঋষিকার কথা কানেই নিচ্ছে না। ঋষিকা জোরে জোরে শ্বাস নিয়ে নিজের রাগ কন্ট্রোল করে, তারপর বলে, ঋষিকা কি চাই আপনার, তাড়াতাড়ি বলেন। রিক্ত ঋষিকার কথায় মুচকি হাসে, তারপর ঋষিকার ঠিক বরাবর দাঁড়িয়ে ওর দিকে ঝুঁকে আঙ্গুল দিয়ে নিজের ঠোঁট দেখিয়ে দেয়। ঋষিকা রিক্তর ইশারা বুঝতে পেরে চোখ বড় বড় করে ফেলে। ঋষিকা ইম্পসিবল। রিক্তকে হালকা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে, রিক্ত তাহলে আমার যাওয়াও ইম্পসিবল। আসতে দাও তোমার ভাইদের। ডোন্ট কেয়ার ভাবে বেডে শুয়ে পড়ল। ঋষিকা রিক্ত উঠেন বলছি। ঋষিকা রিক্তকে টেনে উঠিয়ে, রিক্ত আচ্ছা তুমি চাও আমি চলে যাই তাই না? ঋষিকা হুম মাথা নাড়িয়ে। রিক্ত দরজার দিকে যেতেই ঋষিকা ওর হাত ধরে আটকায় ওকে। ঋষিকা আরে পাগল নাকি? দরজা দিয়ে না, যেখান দিয়ে এসেছিলেন সেখান দিয়ে যান। রিক্ত জানালা দিয়ে। অবাক হয়ে ঋষিকা জি হ্যাঁ। রিক্ত সরি বেবি, জানালা দিয়ে যাওয়ার জন্য ট্যাক্স লাগবে। ঋষিকা রাগে ফুঁসছে রিক্তর কথা শুনে। আর একটু সময় থাকলে কি এমন হতো? কিছু খাওয়াও হয়নি আমার। ক্ষুধায় পেটের ইঁদুরগুলো ঢোল বাজাচ্ছে। ঋষান বাসায় কি খাবারের অভাব পড়েছে নাকি? গ্লাসে পানি ঢালতে ঢালতে, আর্থ তাও ঠিক ভেবে আরে মনে পড়েছে, আমি বাইরে যাওয়ার আগে ফ্রিজে পিৎজা রেখেছিলাম, এখনই নিয়ে আসছি। খুশিতে চোখ চিকচিক করছে, পিৎজা আইম কামিং। কিচেনে যেতে যেতে ঋষান পানি খেয়ে নিজের রুমে যেতে নিলেই ওর চোখ যায় উপরে ঋষিকার রুমের দিকে। রুমে থেকে আলো বের হচ্ছে। ঋষান ঋষিকা কি এখনো ঘুমায়নি? আর্থ ফ্রিজ খুলতেই ওর খুশি সব মাটিতে মিশে যায়। আর্থ আমার পিৎজা কোথায় গেল? কাঁদো কাঁদো ভাবে। আর্থ পুরো ফ্রিজ খুঁজে ওর পিৎজার বক্স পেল না। নিরাশ হয়ে ড্রয়িং রুমে ফিরে আসে ও। ঋষান্তর পূর্ণিমার মতো ফেসে হঠাৎ অমাবস্যা ছেয়ে গেল কেন? আর্থ আমার পিৎজা কে যেন খেয়ে ফেলেছে ভাই। মুখ গোমরা করে ঋষান হাসছে। আর্থ টেবিল থেকে একটা আপেল তুলে ওটাতে বাইট বসিয়ে বলে, আর্থ আজকে এটা দিয়েই কাজ চালাতে হবে। গুড নাইট ভাই। খেতে খেতে ওর রুমে চলে গেল। আর্থ চলে যেতেই ঋষান ঋষিকার রুমের দিকে পা বাড়ায়। ঋষিকার রুমের সামনে আসতেই থেমে যায় ও।
ভিতর থেকে শব্দ আসছে কথা বলার, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। রিশানের মনে খচখচ করছে। রিশান আর দেরি না করে সোজা দরজা খুলে ভিতরে ঢুকে গেল। দরজা লক করা না থাকায় আরও সুবিধা হয়েছে ওর। ভিতরে ঢুকেই টাস্কি খায় ও। ভাবল কি আর হলো কি। ঋষিকা বসে ল্যাপটপে মুভি দেখছে। ঋষিকা ভাইয়া তুমি? মাথা তুলে তাকিয়ে রিশান অপ্রস্তুত হয়ে পড়ে। যদি এখন ঋষিকাকে বলে ও অন্য কিছু ভেবে ওর রুমে এসেছে, তাহলে নিশ্চয়ই ঋষিকা চিল্লিয়ে পুরো বাড়ি মাথায় তুলে নেবে। মিথ্যা বলা ছাড়া উপায় নেই এখন ওর। রিশান, তোর রুমের লাইট ঝালানো ছিল, ভাবলাম হয়তো না নিভিয়ে ঘুমিয়ে পড়েছিস, তাই চেক করতে আসলাম। ঋষিকা, আমি তো মুভি দেখছিলাম। রিশান, ওহ, অনেক রাত হয়ে গেছে, ল্যাপটপ বন্ধ করে ঘুমা। ঋষিকা, আচ্ছা তুমি যাও, আমি এখনই ঘুমিয়ে পড়ব। রিশান বেরিয়ে যেতে নিলেই ওর চোখ যায় পিৎজার বক্সের দিকে। রিশান বেচারা আর্থ, মনে মনে হেসে। রিশান খালি প্যাকেটটা নেওয়ার জন্য রুমে ঢুকতেই ঋষিকা ঘাবড়ে রিশানের পথ আটকায়। ঋষিকা ভাইয়া, ওখানে কিছু নেই। ঘাবড়ে রিশান, আমি তো পিৎজার খালি প্যাকেটটা নিতে যাচ্ছিলাম, কিন্তু তুই এমন বিহেভ করছিস কেন? ঋষিকা, তুমি কষ্ট করবে কেন, আমি সকালে ফেলে দিব। তুমি যাও। রিশান, কিন্তু। ঋষিকা ভাইয়া প্লিজ তুমি যাও, আমি ঘুমাবো। গুড নাইট। ঋষিকা রিশানকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই ঠেলে ওকে রুম থেকে বের করে দেয়, তারপর রুম লক করে দেয়। রিশান বেকুবের মতো দাঁড়িয়ে আছে দরজার বাইরে। ও বুঝতে পারছে না হঠাৎ ঋষিকার এমন অদ্ভুত আচরণের কারণ। রিশান, ওর আবার কি হলো? আমি হয়তো বেশি ভাবছি। রিশান মাথা থেকে বিষয়টা ঝেড়ে চলে যায়। দরজায় হেলান দিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলছে ঋষিকা। অনেক কষ্টে মিথ্যা বলতে সক্ষম হয়েছে ওর। শরীর এখনো কাঁপছে, যদি রিশানের কাছে ধরা পড়ে যেত আল্লাহই জানেন কি হতো। ঋষিকা, থ্যাংক ইউ, আল্লাহ বাঁচিয়ে দিল। স্বস্তির নিঃশ্বাস ফেলে। হঠাৎ রিক্তর কথা খেয়ালে আসতেই দ্রুত আলমারির সামনে চলে যায় ঋষিকা। রিশানকে উপরে আসতে দেখে কোনো উপায় না পেয়ে রিক্তকে কাবার্ডের ভিতর জোর করে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয় ও। ঋষিকা, রিক্ত এবার বেরিয়ে আসেন ভাইয়া চলে গেছে। কাবার্ডের সামনে গিয়ে ফিসফিসিয়ে বলছে ও, কিন্তু রিক্তর কোনো রেসপন্স আসছে না। ঋষিকা, ঘুমিয়ে পড়লেন নাকি? রিক্তর কোনো রেসপন্স না পেয়ে ঋষিকা নিজেই কাবার্ডের দরজা খুলে দিল, কিন্তু দরজা খুলতেই রিক্ত ওর উপরে ঢলে পড়ল। ঋষিকা রিক্তর ভার না সামলাতে পেরে ওকে নিয়ে পড়ে যায়। রিক্ত ঋষিকার উপর আর ঋষিকা ফ্লোরে। রিক্তর কোনো সেন্স নেই। ঋষিকার ভয় করছে রিক্তকে সেন্সলেস দেখে। নিজের উপর থেকে রিক্তকে সরিয়ে উঠে বসেও। ঋষিকা, রিক্ত আপনার কি হলো হঠাৎ? চোখ খুলছেন না কেন? ভয়ার্ত কণ্ঠে ঋষিকার কান্না আসছে রিক্তর এই অবস্থা দেখে। ঋষিকা, কি করব আমি এখন? ভয় ভয়। ঋষিকা রিক্তর বুকে কান পেতে ওর হার্টবিট বুঝার চেষ্টা করছে। হঠাৎ রিক্ত নিজের দু হাত উঠিয়ে ঋষিকাকে জড়িয়ে ধরে। আচমকা এমন হওয়ায় ঋষিকা ঘাবড়ে মাথা তুলে রিক্তর দিকে তাকায় ও। রিক্ত হাসছে। ঋষিকা, আপনি ড্রামা করছিলেন? রেগে ঋষিকা রিক্তর উপর থেকে রেগে উঠে যেতে নিলেই রিক্ত ওর হাত ধরে টেনে নিজের বুকের ফেলে ওকে। ঋষিকা চোখ বড় বড় তাকায় রিক্তর দিকে। রিক্ত ঋষিকার চুলের ভাঁজে হাত দিয়ে ওকে নিজের দিকে ঝুঁকিয়ে নেয়। ঋষিকার কাপা কাপা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল রিক্ত। আচমকা এমন হওয়ায় মনে হচ্ছে শরীরে 1000 ভোল্টের শক লেগেছে ঋষিকার। মাথা পুরো ব্লাঙ্ক হয়ে গেছে, পুরো শরীর কাঁপছে ওর। রিক্তর কাঁধ শক্ত করে খামচে ধরে ঋষিকা।
রিক্ত ঋষিকাকে ছেড়ে ওর চেহারার দিকে তাকায়। গাল পুরো লাল হয়ে গেছে ওর। চুপ হয়ে আছে ঋষিকা, মনে হচ্ছে এখনো শব্দে আছে। রিক্ত ঋষু বেবি, আমি তোমার ঠোঁটে কিস করেছি, তাহলে তোমার গাল কেন লাল হলো? মজা করে। রিক্তর কথায় ঘোর কাটে ঋষিকার, সাথে সাথে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায় ও। রিক্ত উঠে দাঁড়ায়। ঋষিকা, এটা কি ছিল? রেগে। রিক্ত, আমার রিওয়ার্ড তুমি নিজে থেকে দিবে না, তাই আমি আমার স্টাইলে নিয়ে নিলাম। ঋষিকা, আপনি? রিক্ত, আমি কি? ঋষিকা অনেক বিরক্তিকর মানুষ। রিক্ত, আমি ভাবলাম তুমি বলবে আমি অনেক রোমান্টিক একজন মানুষ। ঋষিকা, আপনি যাবেন নাকি আমি? রিক্ত, যাচ্ছি যাচ্ছি। হেসে, গুড নাইট মাই সুইট হার্ট, আবারও আচমকা ঋষিকার গালে কিস করে। রিক্ত আর সময় নষ্ট না করে জানালা দিয়ে যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে যায়। ঋষিকার মাথা ভনভন করছে। টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে এক ঢোকে সব শেষ করে দিল ও। গালে হাত দিয়ে বিছানায় বসে পড়ে ও। ঘটনাটা মনে পড়তেই কান আর গাল গরম হয়ে যাচ্ছে ঋষিকার। ঋষিকা, এটা নিশ্চয়ই স্বপ্ন, সত্য না। ঢোক গিলে ঋষিকা নিজের হাতে জোরে একটা চিমটি কাটে। ঋষিকা, আহ! এটা স্বপ্ন নয়, সত্যি। বালিশ দিয়ে মুখ ঢেকে। সকাল। ঋষিকা, রিশান আর রৌশন ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছে আর শুভা ওদের খাবার সার্ভ করে দিচ্ছে। আর অন্যদিকে আর্থ নিজের টি শার্ট খুঁজে পুরো রুম তছনছ করছে। কাবার্ডের যত ড্রেস আছে সব রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে ওর। আর্থ, আমার ফেভারিট টি শার্টটা কোথায় গেল? কালকেই তো কাবার্ডে দেখেছিলাম। খুঁজতে খুঁজতে বড় আম্মুকে জিজ্ঞেস করি। আর্থ খালি গায়ে বেরিয়ে আসে। সিঁড়ির উপরে দাঁড়িয়ে শুভাকে ডাকে ও। আর্থ, বড় আম্মু ও, চেঁচিয়ে। আর্থের চেঁচানো শুনে সবাই উপরে তাকায়। শুভা, আর্থ, সবার খাওয়া শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। আর্থ, খাওয়া পরে হবে, আগে বলো আমার পান্ডার টি শার্টটা কোথায়? আমি পুরো রুম খুঁজেও পাইনি। রিশান, কোনোটা? যেটাতে পুতুল আঁকানো? হেসে। আর্থ, ব্রো, ওটা পুতুল না, পান্ডা। ওকে। আর্থের কথা শুনে গলায় খাবার আটকে যায় ঋষিকার। সাথে সাথে পানি খেয়ে নেয় ও। ঋষিকা এই টি শার্টটাই রিক্তকে দিয়েছিল। ওর খেয়ালেই ছিল না যে টি শার্টটা আর্থের প্রিয়, এটা না পেলে আর্থ পুরো বাড়ি মাথায় তুলে নেবে। শুভা, তোর কাবার্ডেই আছে, ভালো করে দেখ। আর্থ, বড় আম্মু, পুরো রুম খুঁজেও পাইনি, সত্যি। নিচে নামতে নামতে, তুমি তো জানো আমি বাসায় থাকলে ওই টি শার্টটা পরি। রিশান, এখন ওই টি শার্ট নেই বলে তুই খালি গায়ে ঘুরবি? লজ্জা বলতে কিছু আছে তোর? আর্থ, ছেলেদের লজ্জা থাকতে নেই। লজ্জা তো মেয়েদের জন্য, তাই না বড় আব্বু? রৌশনকে। রৌশন একদম। খেতে খেতে শুভা চোখ রাঙিয়ে তাকাতেই রৌশন খাওয়া শেষ করে দাঁড়িয়ে যায়। রৌশন, আমার খাওয়া হয়ে গেছে, আমি রুমে যাচ্ছি। রৌশন ওর রুমে চলে গেল। আর্থ, তাছাড়া ভাইয়া, আমার বাসায় আমি খালি গায়ে কি নেকেড হয়েও ঘুরতে পারি, এতে প্রবলেম কোথায়? রিশান, তুই পারবি। আর্থ, কি? রিশান নেকেড হয়ে ঘুরতে? রিশানের কথায় ঋষিকা হেসে দেয়। আর্থ রেগে লাল হয়ে যাচ্ছে। আর্থ, ওটা কথার কথা ছিল। তাছাড়া ঋষভাই, তোমার সমস্যাটা কি আমার খালি গায়ে থাকায়? দেখ আমি সিক্স প্যাক কেন করেছি। অবশ্যই সবাইকে দেখানোর জন্য। এখন খালি গায়ে না থাকলে সিক্স প্যাক দেখাবো কি করে? রিশান, দেখা আমার কি? কিন্তু আমার সামনে থেকে দূরে গিয়ে। আর্থ, যাব না, কি করবে?
রিশান দেখবি কি করব। ঋষিকা ওদের দুজনের ঝগড়া এনজয় করছে আর খাচ্ছে, আর শুভা ওদের কিভাবে চুপ করাবে সেটা ভাবছে। শুভাট, তোরা দুটা চুপ করবি? রেগে রিশান আর আর্থ দুজনেই চুপ হয়ে যায় শুভার কথায়। শুভা রিশান চুপচাপ খাবার খা, আর আর্থ 10 মিনিটে রেডি হয়ে আয়, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আর্থ ওকে মুখ গোমরা করে। আর্থ ঘুরে ওর রুমের দিকে যেতেই হঠাৎ ধাক্কা লেগে যায় কারো সাথে। সামনে তাকাতেই দেখে হায়াতি দাঁড়িয়ে। হায়াতি চোখ বড় বড় করে তাকিয়ে আছে আর্থের দিকে। আর্থ পুরো শকট হয়ে গেছে। আর্থ চিৎকার করে শুভার পেছনে চলে গেল। আর্থ তারপর ওর আঁচল দিয়ে নিজের শরীর ঢেকে ফেলল। আর্থ, তো তুমি আমার বাসায় কি করো? নার্ভাস হয়ে হায়াতি, আমি তো ঋষিকার কাছ থেকে নোটস নিতে এসেছিলাম, আমি কি জানি তুমি নেকেড হয়ে বাসায় ঘুরছ। মুখ চেপে হেসে আর্থ, এক্সকিউজ মি, আমি নেকেড হয়ে ঘুরছি না, ওকে, জাস্ট শার্ট পরিনি। হায়াতি, ওই একই কথা। আর্থ, তো তুমি? রিশান এখনো নির্লজ্জের মতো একটা মেয়ের সামনে এভাবে দাঁড়িয়ে আছে। তুই নিজের রুমে যাবি? আর্থ, যাচ্ছি তো। তুমি ওই দিকে ফিরে তাকাও। হায়াতিকে বলল। ঋষিকা, কেন ভাইয়া তোমার 6 প্যাক দেখাবে না? টিচ করে। আর্থ, বড় আম্মুও নাক ফুলিয়ে আছে। হায়াতি আর ঋষিকা মুখ চেপে হাসছে। শুভা, হায়াতি মামুনি, একটু ওইদিকে ফিরে তাকাও তো, পাগলটা না হলে এভাবেই আমার আঁচল ধরে রাখবে। হায়াতি, ওকে আন্টি, পেছনে ফিরে। আর্থ, মিস হাতি, দেখে নিব তোমাকে। মনে মনে আর্থ এক প্রকার দৌড়ে উপরে চলে গেল। সবাই ওর কাণ্ড দেখে হাসছে। ঋষিকা, তুমি বসো, আমি নোটস নিয়ে আসছি, তারপর একসাথে কলেজে যাব। হায়াতি, হুম। রিশান, আম্মু আমি অফিসে গেলাম, বাই। রিশানও অফিসের জন্য বেরিয়ে গেল। শুভা, হায়াতি মামুনি, আর্থের কথায় কিছু মনে করো না, ও এমনি। হায়াতি, না আন্টি, আমি কিছু মনে করিনি। আর্থ একটা অফ হোয়াইট শার্ট আর নেভি ব্লু ব্লেজার পরে নিচে আসে। আর্থ চোখ নামিয়ে হাঁটছে। মনে হচ্ছে লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে ওর। হায়াতি জুসের গ্লাস হাতে নিয়ে নাড়াচাড়া দিচ্ছে। আর্থ কোনো রকমে হায়াতিকে ইগনোর করে টেবিল থেকে স্যান্ডউইচ নিয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যায়। আর্থ চলে যেতেই হায়াতি ওর ফোন বের করে তোলা ছবিগুলো দেখতে শুরু করে। ও লুকিয়ে আগেই আর্থের কয়েকটা ছবি তুলে নিয়েছিল ওই অবস্থায়। হায়াতি, মিস্টার আর্থ, উপস সরি, দ্য গ্রেট সিবিআই অফিসার আর্থ রায়জাদা, তোমার দুর্বলতা আমার ফোনে ক্যাপচার হয়ে গিয়েছে। এখন তুমি আমাকে ব্ল্যাকমেইল করবে না, বরং আমি তোমাকে বুঝাবো ব্ল্যাকমেইল কাকে বলে, কত প্রকার, ও কি কি ছবিগুলো দেখছে আর মনে মনে বলছে। রিশান অফিসে এসেই ওর পিএ কাজলের কাছ থেকে মিটিংয়ের সব ডিটেইলস নিয়ে চেক করে নেয়। রিশান, সায়রা এসেছে? ফাইল চেক করতে করতে কাজল, না স্যার, এখনো আসেননি। কাজলের কথা শুনে রিশান হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখায়। রিশান, মিটিংয়ে আর মাত্র 15 মিনিট বাকি, আর উনি এখনো অফিসেই আসেননি? কাজল, স্যার, আমরা কি অপেক্ষা করব ম্যামের জন্য? রিশান, প্রয়োজন নেই, চলো ফাইলগুলো হাতে নিয়ে। রিশান আর কাজল মিটিং রুমে চলে যায়। সবাই মিটিং রুমে উপস্থিত, সায়রা বাদে। ক্লায়েন্ট, মিটিং শুরু করা যাক। রিশান দরজার দিকে তাকিয়ে দেখে সায়রা এসেছে কিনা, কিন্তু ও এখনো আসেনি। রিশান, মিটিংয়ে আরও 10 মিনিট বাকি আছে, একটু অপেক্ষা করুন, আমার পার্টনার চলে আসবে। সবাই রিশানের কথা মতো অপেক্ষা করতে শুরু করে। সায়রার 10 মিনিট ওভার হয়ে গেছে, কিন্তু সায়রার আসার খবর নেই। রিশান, মিটিং শুরু করা যাক, প্রেজেন্টেশনের জন্য দাঁড়িয়ে।
রিশান প্রেজেন্টেশন দেওয়ার জন্য মনিটরের দিকে যেতেই তাড়াহুড়ো করে সায়রা প্রবেশ করে। সবাই দরজার দিকে তাকায়। রিশান সহ সবাই সায়রাকে দেখে হা হয়ে যায়। সায়রা ওদের নতুন প্রজেক্টের জন্য যে কস্টিউম ডিজাইন করা হয়েছে সেটাই পরেছে। ওদের কস্টিউম ডিজাইন কোম্পানি নতুন প্রোডাক্ট হিসেবে এমন সব ড্রেস আর শাড়ি ডিজাইন করেছে যেগুলো সব বয়সের মেয়েরাই কমফোর্টেবল ভাবে পরতে পারবে। একদম লাইট আর সিম্পল ডিজাইনের মধ্যে ফ্যাশনেট ড্রেস। সায়রা সরি আইম লেট। সায়রা এসে রিশানের পাশে দাঁড়ায়। রিশান তুমি এই ড্রেস পরে এসেছো কেন? অবাক হয়ে। সায়রা মিটিং শেষে বুঝতে পারবে। ফিসফিসিয়ে তুমি বসো আমি প্রেজেন্টেশন দেখাচ্ছি। রিশান সায়রার কথা মতো ওকে দায়িত্ব দিয়ে নিজে বসে পড়ল। সায়রা সবাইকে প্রেজেন্টেশন দেখাচ্ছে। সায়রার কথা বলার স্টাইল মুগ্ধকর, তাছাড়া প্রেজেন্টেশন দেখানোর সময় ওর কনফিডেন্স একটুও কমেনি। রিশান ভাবেনি সায়রা এত ভালো করে কাজ সামলাতে পারবে। মুগ্ধ হয়ে দেখছে ও সায়রাকে। প্রেজেন্টেশন শেষে ক্লায়েন্টরা সায়রার অনেক প্রশংসা করে। আর প্রজেক্টও ওদের কোম্পানিকেই দেয়। সবাই চলে যেতে রিশান নিজের হাত বাড়িয়ে দেয় সায়রার দিকে। রিশান কংগ্রেচুলেশন। সায়রা ইউটু। হাত মিলিয়ে। রিশান এখন বলো তুমি এই কস্টিউম পরে এসেছো কেন? সায়রক কারণটা একদম সিম্পল। দেখ ক্লায়েন্টরা আমাদের প্রোডাক্ট শুধু স্যাম্পল হিসেবে দেখে, যার জন্য উনারা প্রোডাক্টের বিষয়ে ভালো করে বুঝতে পারে না। উনাদের মাইন্ডে কনফিউশন থেকে যায় সত্যিই কি প্রোডাক্টটা ভালো হবে কিনা। কিন্তু আমরা যদি নিজেদের প্রোডাক্ট নিজে ব্যবহার করে এক্সাম্পল দেই তাহলে উনাদের মনে কোনো কনফিউশন বা ডাউট থাকবে না। এক নাগারে বলল রিশান কিন্তু তুমি তো ফ্যাশন ডিজাইনিংয়ের স্টুডেন্ট, তাহলে তুমি ম্যানেজমেন্ট সম্পর্কে এত ভালো করে জানো কিভাবে? সায়রা তোমার কাছ থেকেই তো শিখেছি। তুমি নিজের ইন্টারভিউতে এগুলো বলেছিলে। তোমার প্রতিটা কথা প্রতিটা লাইন আমার এখনো স্পষ্ট মনে আছে। মনে মনে আজকে মুড নেই বলার, অন্য একদিন বলবো। তার উপর এত বড় প্রেজেন্টেশন দিয়ে আমার এখন ক্ষুধা লেগে গেছে বাচ্চাদের মতো ফেস করে। রিশান হেসে দেয়। সায়রা অবাক হয়ে তাকায় রিশানের মুখের দিকে। সচরাচর অনেক কম হাসতে দেখা যায় রিশানকে। রিশান চলো তোমাকে একটা স্পেশাল জায়গা থেকে খাইয়ে আনি। সায়রা রিয়েলি? অবাক হয়ে। রিশান সামনে হাঁটা ধরে আর ওর পেছনে সায়রা। কাজল ওদের বের হতে দেখে দ্রুত রিশানের সামনে আসে। কাজল স্যার আপনার লাঞ্চ কেবিনে আনব? রিশান না প্রয়োজন নেই, আজকে আমরা বাইরে লাঞ্চ করব। কাজল ভাবছে হয়তো ওর সাথে লাঞ্চ করার কথা বলছে রিশান। কাজল আমি এখনই আমার ব্যাগ নিয়ে আসছি। রিশান তুমি কোথায় যাচ্ছ? কাজল আপনিই তো বললেন আমরা বাইরে লাঞ্চ করব। রিশান আমি সায়রার কথা বলেছি। যে পর্যন্ত আমরা না আসি তুমি বাকি কাজগুলো সামলে নিও। কাজলের মুখ ফ্যাকাশে হয়ে যায় রিশানের কথা শুনে। সায়রা আর রিশান বেরিয়ে যায়। কাজল ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। ওর চোখ রাগে লাল হয়ে গেছে। এক হাত দিয়ে আরেক হাতে জোরে খামচি দিয়ে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করছে ও। কলেজে ঋষিকার ক্লাস চলছে। ওর পাশের সিট খালি ছিল, তখনই কেউ একজন ওর পাশে এসে বসে পড়ল। ঋষিকা পাশে তাকাতেই দেখে একটা ছেলে। হয়তো কলেজে নতুন এসেছে। ছেলেটা ঋষিকার দিকে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই আইম অরুণ। ঋষিকা ছেলেটার দিকে এক পলক তাকিয়ে আবার নিজের পড়ায় মনোযোগ দেয়। অরুণ আমরা কি ফ্রেন্ড হতে পারি? ঋষিকা নিজের বই গুছিয়ে উঠতে উঠতে অরুণের উদ্দেশ্যে বলে। ঋষিকা সরি আমার যথেষ্ট বন্ধু আছে, আর কোনো বন্ধুর প্রয়োজন নেই, কথাটা বলেই চলে গেল। অরুণ এত ইগো
ঋষিকার যাওয়ার দিকে তাকিয়ে পেছনে থেকে একটা ছেলে অরুণের পাশে এসে বসে ওকে বলে, তুমি হয়তো ওকে চিন্না, তাই ওর সাথে কথা বলার সাহস করেছ। রৌশন রায়জাদার মেয়ে ও তার উপর রিক্ত মেহরাবের গার্লফ্রেন্ড। ওর কাছ থেকে যত দূরে থাকবে ততই সেফ থাকবে। ছেলেটার কথায় অরুণ কিছু বলল না, শুধু অদ্ভুত হাসি দিল। ঋষিকা ক্লাস শেষ করে কলেজ থেকে বের হয়ে আসে। আজকে গাড়ি আনেনি ও, কারণ হায়াতির সাথে এসেছিল। কোনো রিকশা না পাওয়ায় রাস্তার একপাশে হাঁটছে ঋষিকা। হঠাৎ একটা গাড়ি ওর পাশে এসে দাঁড়ায় আর ভেতর থেকে কেউ হাত টান দিয়ে ওকে গাড়িতে বসিয়ে দেয়। ঋষিকা চিৎকার দিবে তার আগেই পাশের মানুষটিকে দেখে চুপ হয়ে যায়। ঋষিকা, রিক্ত আপনি? রেগে, এমন কেউ করে? আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। রিক্ত, ভয় পাওয়ার কি আছে? আর আমি ছাড়া কার সাহস হবে তোমাকে স্পর্শ করার? ঋষিকা, তাই বলে এভাবে গুন্ডাদের মতো গাড়িতে বসাবেন? রিক্ত, আরে ঋষু বেবি, রাগ করছো কেন? আমি তো জাস্ট একটু প্র্যাঙ্ক করতে চেয়েছিলাম। ঋষিকা রেগে মুখ ঘুরিয়ে নিয়ে জানালার বাইরে তাকায়। রিক্ত, ওকে ফাইন, সরি। এই কান ধরছি। কান ধরে, আর কখনো এই ধরনের প্র্যাঙ্ক করব না। ঋষিকা আড়ি চোখে রিক্তর দিকে তাকায়। রিক্ত কান ধরে বাচ্চাদের মতো ফেস করে আছে। ঋষিকার রাগ বেশিক্ষণ টিকল না রিক্তর কাছে। ফিক করে হেসে দিল ঋষিকা, তারপর রিক্তর হাত ওর কান থেকে সরিয়ে দিয়ে বলে, ঋষিকা, হয়েছে, আজকের জন্য ক্ষমা করলাম। গম্ভীর মুখ করে, কিন্তু কোথায় যাচ্ছি আমরা? রিক্ত, সবার আগে রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করব, তারপর একটা লং ড্রাইভে যাব। গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, গ্রিন লিফ রেস্টুরেন্ট। ঋষান, এটা ঋষুর ফেভারিট রেস্টুরেন্টে। এখানের চাইনিজ ফুড ওর অনেক পছন্দের। রেস্টুরেন্টে ঢুকতে ঢুকতে সায়রা জায়গাটাকে ঘুরে ঘুরে দেখছে। চারিদিক সবুজ গাছ দিয়ে ঘেরা রেস্টুরেন্টটার। প্রতিটা টেবিলে একটা করে ভাজ আর কার্ডও রাখা। সায়রা, জায়গাটা সত্যিই অনেক সুন্দর। একদম নেচার নেচার ফিলিং আসছে। কিছুটা দূরেই একটা বড় আর্টিফিশিয়াল গাছ আছে, যেটাতে অগণিত ছোট ছোট কাগজের টুকরা আটকানো, যেগুলোতে হয়তো কিছু লিখা। সায়রা, ঋষান, এটা কি? ঋষান, উইশিং ট্রি। বোকাদের মতো কাগজে নিজের ইচ্ছা লিখে ওটাতে লাগায় সবাই। ভাবে হয়তো তাদের ইচ্ছা পূরণ হয়ে যাবে। সায়রা, সত্যিই কি উইশ পূরণ হয়? ঋষান, আমি কখনো ট্রাই করিনি, কিন্তু আর ঋষু প্রত্যেকবার লিখে। চলো তোমাকে দেখাই। ঋষান সায়রার হাত ধরে ওকে উইশিং ট্রির সামনে নিয়ে আসে। আর্থার ঋষিকার সাইন করা অনেকগুলো কাগজ আটকানো গাছটায়। সায়রা সবগুলো পড়তে শুরু করে। আই উইশ ফ্রাইড রাইসের সাথে যেন অনেকগুলো চিকেন বল আসে এবার আমার প্লেটে। আর্থ। সায়রা, এটা কেমন উইশ? হোচকিয়ে। আমাকে যেন ট্যুরে যাওয়ার পারমিশন দেয় ভাইয়া। ঋষিকা। সায়রা, কোনো ট্যুর? ঋষান, কলেজ ট্যুর। আমি আর আব্বু রাজি ছিলাম না ওকে একা যেতে দেওয়ার জন্য, তাই এখানে লিখে উইশ চেয়েছিল। সায়রা, তারপর? ওকে যেতে দিয়েছিলে ট্যুরে? ঋষান, আমার একমাত্র বোন, ওকে কি না করা যায়? কিন্তু সাথে গার্ড পাঠিয়েছিলাম, এজন্য অনেক রেগেছিল। সায়রা, রাগ করাটাই স্বাভাবিক। ঋষান, আমি যা করি ওর সেফটির জন্যেই করি। সায়রা ওভারপ্রোটেক্টিভ। বিড়বিড় করে। ঋষান, কিছু বললে? কপাল কুঁচকে। সায়রা, বললাম আমিও নিজের উইশ লিখব। ঋষান, তুমি কি ছোট? সায়রা, তোমার থেকে তো ছোটই। ঋষানের কথা এভয়েড করে সায়রা একটা কাগজ তুলে ওর উইশ লিখা শুরু করে। লিখা শেষ করে পিন দিয়ে বাকিগুলোর মতো গাছটায় আটকিয়ে দেয় ও।
রিশান দেখি তুমি কি লিখেছ। শায়রা সাইড হতেই রিশান পড়তে শুরু করে। আই উইশ আজকে যেন বৃষ্টি হয় আর আমি ভিজতে পারি। শায়রা। শায়রা চিঠটা পড়ে বাইরে তাকায়। বাইরে তীব্র রোদ। দেখতেই বোঝা যাচ্ছে বৃষ্টি আসার কোনো সুযোগই নেই। রিশান ইম্পসিবল। শায়রা আশা রাখা ভালো। রিশান তুমি আশায় থাকো, আমি না করব না। রিশান ওদের জন্য একটা টেবিল সিলেক্ট করে নেয়। রিক্ত আর ঋষিকা রেস্টুরেন্টে এসে কর্নারের একটা টেবিল বুক করে নেয় ওদের জন্য। কিছুক্ষণের মধ্যেই ওদের খাবার দিয়ে যায় ওয়েটার। ঋষিকা এখানকার খাবারের তুলনা হয় না। খেতে খেতে রিক্ত ধীরে সুস্থে খাও, রিশু গলায় খাবার আটকে যাবে। ঋষিকা ভাইয়ার মতো কথা বলবে না বলে দিলাম। রিক্ত রিশু বেবি প্লিজ তোমার হিটলার ভাইয়ের নাম নিও না। দেখা যাবে এখানেও চলে আসবে আমার ডেটের 12টা বাজাতে। মুখ গোমরা করে। ঋষিক আমার ভাইয়াকে নিয়ে একটা উল্টা পাল্টা কথা বলবে না বলে দিলাম। কাটা চামচ রিক্তর মুখের উপর তুলে। রিক্ত আরে রিশু কি করছো, লেগে যাবে। হাত থেকে চামচটা নামিয়ে বলবো না কিছু, তোমার ভাইয়ের নামে খুশি। ঋষিকা হঠাৎ ঋষিকার চোখ যায় কিছুদূর বসে থাকা রিশানের দিকে। সাথে সাথে ওর চোখ বড় বড় হয়ে যায়। রিশান ভাইয়া। অবাক হয়ে রিক্ত রিশু এখন কিন্তু তুমি ওর নাম নিচ্ছ। ঋষিকা আরে রিশান ভাইয়া পেছনে টেবিলের নিচে ঝুঁকে। রিক্ত কি? সাথে সাথে পেছনে ফিরে তাকায় রিক্ত। রিশানকে দেখে 440 ভোল্টের ঝাটকা খায় ও। ম্যাগাজিন দিয়ে নিজের মুখ ঢেকে নেয় ও। ঋষিকা ভাইয়া এখানে এখন কি করব? রিক্ত যেখানেই যাই সেখানেই টপকে আসে। বিড়বিড় করে। রিশান ফোন স্ক্রোল করছে আর খাচ্ছে। শায়রা খাওয়ার মাঝেই রিশানের দিকে তাকায়। রিশানের গালে খাবার লেগে আছে। কোনো কিছু না ভেবেই শায়রা নিজের হাত দিয়ে রিশানের গাল পরিষ্কার করে দেয়। আচমকা এমন করাই রিশানের গলায় খাবার আটকে যায়, কাশতে শুরু করে ও। শায়রা সাথে সাথে পানি খাইয়ে দেয় ওকে। শায়রা সরি, আমি তো শুধু লেগে থাকা খাবারটুকু সাফ করছিলাম। রিশান এখনো থমেরে বসে আছে, কিছু বলার নেই ওর। দূর থেকে অবাক হয়ে ওদেরকে দেখছে রিক্ত। নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছে না ওর। রিক্ত এই ভিলেনের লাইফে হিরোইনের এন্ট্রি কবে হলো? অবাক হয়ে ঋষিকা কি বিড়বিড় করছেন রিক্ত? আমাদের এখনই যেতে হবে, ধীরে ধীরে বলছে। রিক্ত রিশু তুমি গাড়িতে গিয়ে বসো, আমি বিল দিয়ে এখনই আসছি। পকেট থেকে গাড়ির চাবি বের করে ঋষিকাকে দিল। ঋষিকা তাড়াতাড়ি আসবেন। ঋষিকা চলে যেতেই রিক্ত ম্যাগাজিন দিয়ে মুখ ঢেকে রিশানের আরও কাছের টেবিলে এসে বসে ওদের কথা শোনার জন্য। এইদিকে রোলিং চেয়ারে বসে একবার সামনে একবার পেছনে হচ্ছে আর কিছু ভাবছে। কি ভাবছিস বসে বসে? ইমরান। আর্থ ক্রিমিনালটা অনেক চালাক, কোনো ক্লু ফেলে যায়নি দেখ। ভিডিও দেখিয়ে ইমরান কেসটা অনেক প্যাঁচানো। তুই সিউর যে তুই একা ম্যানেজ করতে পারবি? আর্থ অফকোর্স পারবো না শব্দটা আমার ডিকশনারিতে নেই। উঠে দাঁড়িয়ে ইমরান কোথায় যাচ্ছিস? আর্থ ক্লু খুঁজতে। আর্থ অফিস থেকে বেরিয়ে আসে। আর্থ বেরিয়ে যেতেই ওর পেছনে একটা গাড়ি যায়। টু বি কন্টিনিউড।